আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের বিভিন্ন ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন, মন্তব্য তারেক রহমানের। নারায়ণগঞ্জে এসির কম্প্রেসার বিস্ফোরণ, নিহত 2। ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত 1, আহত 3 পুলিশ। এবং কাবাডিতে প্রথমবার নেপালের কাছে হারল বাংলাদেশ। এবার বিস্তারিত, শুরুতে জাতীয় প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে দাবি করল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শিবির সভাপতি এ সময় বলেন, ছাত্র রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার মতো হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতির বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলেও এ সময় দাবি করেন তিনি। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্র রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে বিমুখতা তৈরি হয়েছে এবং যা শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিভৎস এবং হীন ঘোষণা দিচ্ছে। আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি। আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শুধু তাই নয়, কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে। খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম। কিন্তু ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না। সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি, দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে। অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু অপরাধ আগের মতোই চলছে। গত 4 ফেব্রুয়ারি যশোরের চাঁচড়ায় চাঁদা না দেওয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ীর চোখ উঠে ফেলে ছাত্রদল নামের কিছু সন্ত্রাসী। গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন। প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি কুয়েট এমসি কলেজ এবং 20 ফেব্রুয়ারি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য পেশিবাদ হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে, যেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। কিন্তু ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয়। শুধু তাই নয়, প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে, যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ঘৃণ্য পরিকল্পনা স্পষ্ট হয়ে যায়। এদিকে মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানালো জাতীয়তাবাদী ছাত্রদল।
মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে বলেও জানান কেন্দ্রীয় ছাত্রদল। রোববার বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা বিরোধী সংগঠন জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মানজনক। বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শহীদদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তির কথা শুনে মনে হচ্ছে তারা সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন বলে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। সব ক্ষেত্রে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে দাবি করে তারেক রহমান বলেন, একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে বিগত ১৫-১৬ বছরে প্রত্যেকটি সেক্টরে কি অরাজকতা হয়েছে, কি অন্যায় হয়েছে তার সকলের স্মৃতিতে রয়ে গেছে। বিএনপির যেসব দল মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল তাদের নেতাকর্মীদের কি অবস্থা হয়েছে তা দেশের জনগণ দেখেছে। অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছে বলেও জানান তিনি। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়, কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে, এটিতে থাকতেই পারে, কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে। সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। বিভিন্ন টিভি টকশো থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্নভাবে তাদের রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করেন, বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা, এটি হওয়া উচিত তাদের মূল লক্ষ্য। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন কথাবার্তা, সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে অস্থিরতা তখন দেখা দিবে আমাদের, এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। দীর্ঘ ৮ বছর পর আইসিসির মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। দুবাই আর পাকিস্তান দুদেশের আতিথেয়তায় এই ইভেন্টের আয়োজন করা হয়। সেরা পারফরমেন্সের আশ্বাস দিয়েও প্রথম ম্যাচেই ভারতের কাছে আত্মসমর্পণ করে বাংলার টাইগাররা। আর এ হারের কারণ হিসেবে অধিনায়ক শান্তকে দোষারোপ করলেন ক্রিকেট প্রেমী আমাদের প্রিয় নগরবাসী ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন। দর্শক, শুরু হয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। বাংলাদেশ এ গ্রুপে লড়াই করছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে। শুরুতেই উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে বড় ধরনের পরাজয় বরণ করেছে। দর্শক, আসলে বাংলাদেশ বরাবরই আইসিসি যে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা যে কোনো ইভেন্টেই হোক গেলেই আসলে ভালো করতে পারছে না। সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশ টিমের হেরে যাওয়ার কারণগুলো কি কি, এবং বাংলাদেশ টিম
কি কি করলে আসলে ভালো খেলতে পারতো বা আরো ভালো করতে পারতো, এই সব কিছু বিষয় নিয়ে আমরা সাধারণ যে দর্শক তাদের সাথে কথা বলবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক কুরাশ নিউজের পর্দায় বাংলাদেশ খেলার হারার কারণ কি। ভাই, এই যে ভারতের সাথে বাংলাদেশ হেরে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, শুরুতে একটা ধাক্কা, কিভাবে দেখছেন আপনি? আসলে আমার কাছে মনে হয় এখানে অ্যাজ এ টিম হিসাবে একজনের সাথে একজনের যে কমিউনিকেশন এবং কনফিডেন্ট যে থাকার কথা, এই জিনিসটার অভাবের কারণে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ টিম খুব একটা ভালো খেলতে পারে না। এখানে কনফিডেন্ট লেভেলটা যদি তারা শুরু থেকে ধরে রাখতে পারতো, আমার মতে এটা আরো ভালো কিছু হতো। বাংলাদেশ একটা ম্যাচও জিতবো না, কেননা ভালো ভালো প্লেয়ার হয় না, আমাদের সাকিব আল হাসান আমরা অনেক মিস করি। তো আপনি দেখেন ওই যে মাহমুদুল্লাহ যে বসাইছে, ওই জায়গায় শান্তরে বসা যদি মাহমুদুল্লাহরে নিত, আমি মনে হয় যে অনেক ভালো হইতো। জাকির আলী অনেক এবং তাহিদ অনেক ভালো খেলছে, যদি ওই জায়গায় মাহমুদুল্লাহ থাকতো লাস্ট ফিনিশিং এ আরো যদি 30 থেকে 40টা রান হইতো, আমাদের জন্য খুবই ভালো হইতো। আপনি ওই জায়গায় একজন প্লেয়ার যাকে বিপিএল এ বসায় রাখছে, তাকে অধিনায়ক দিছে, তার খেলা তো আমি মনে বুঝি না কোনো ভালো একটা ইতে তার যে রান নাই, তাকে কি কারণে যেন অধিনায়ক দেওয়া হয়েছে আমি এটা আমার ইতে মনে হয় না। শান্তকে আগে বাদ দিতে হবে, কারণ ও ক্যাপ্টেন্সি, ওর কোন ফর্ম নাই এখন পর্যন্ত, তো কেন ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো? ও তো এখন ওকে বাদ দিয়ে হয়তো ইয়াকে নিতে পারতো, নাইম শেখ বিপিএল এ ভালো খেলেছে, যে লিটনও ভালো খেলেছে, ওদেরকে নিতে পারতো। না, আমার নাজমুল হাসান খান তো দেখেন বরিশালে যে জায়গায় ওকে বসানো হয়েছে সে জায়গায় দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওকে অধিনায়ক দেওয়া হয়েছে, কিন্তু এই নাজমুল হাসান খান অধিনায়ক এই জায়গায় মোটো কাম্য না। এই যে বাংলাদেশ ওয়ানডেতে আসলে দীর্ঘদিন যাবত ভালো খেলছে না, আসলে এর কারণ? আমি এর আগে প্রশ্ন আপনাকে এটা করতেছি যে বাংলাদেশের লাস্ট ভালো খেলছে কবে? বাংলাদেশে মানে আমার মনে হয় না রিসেন্ট টাইমে বাংলাদেশ কখনোই ভালো খেলছে। একটা দলের জন্য তো আসলে মানে শেষ পর্যন্ত জেতার জন্য ওদের মানে একটা কি বলবো যে প্রিপারেশন দরকার হয়, ওদের হচ্ছে প্ল্যানিং দরকার হয়। আমার তো মনে হয় না বাংলাদেশ দলের আসলে কোনো কিছুই আছে। যেই দল ম্যাচের আগে মানে ম্যাচের আগের দিন পর্যন্ত ওরা সফট ড্রিঙ্কস খাইতে পারে, তেলযুক্ত খাবার খাইতে পারে, ওই টিমের কাছ থেকে আপনি কি আশা করবেন? মানে এই প্রশ্নটা আমার কাছে মনে হয় যে বৃথা। এবার জেলার সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে একটি বেসরকারি ব্যাংকে এই ঘটনা ঘটে। সিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ বিষয়ে জানান, দুপুরে কাঁচপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসারের মেরামত কাজ চলাকালে তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় নগরী মিলুজে একটি বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 3 পুলিশ কর্মকর্তা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, দেশটির স্থানীয় সময় শনিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে। এ সময় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভ চলছিল। সেখানে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আলজেরিয়ার 37 বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়। এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। জানাবো খেলার খবর। 5 ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালো নেপাল। রোববার পল্টন ময়দানে নেপাল 45-42 পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে 1-1 সমতায় ফেরে। কাবাডিতে এই প্রথম বাংলাদেশকে হারালো নেপাল। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। সফরকারীরা সিরিজে ফেরায় জমে উঠল 5 ম্যাচ সিরিজের কাবাডি টেস্ট সিরিজ। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকেল 3:30টায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ডিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মাসুমা রহমান তানির অপসারণের দাবি উঠেছে। বৈষম্যহীন চলচ্চিত্র
স্বার্থ সংরক্ষণ নামের একটি সংগঠন তাকে অপসারণ করতে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়েছে। রোববার এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের সময় বলেন, এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এমন একজনকে পাঠানো হচ্ছে যিনি সমাজের চোখে অজ্ঞাতনামা আসামি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারের বিভিন্ন ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন, মন্তব্য তারেক রহমানের। নারায়ণগঞ্জে এসির কম্প্রেসার বিস্ফোরণ, নিহত 2। ফ্রান্সে ছুরিকাঘাতে নিহত 1, আহত 3 পুলিশ। এবং কাবাডিতে প্রথমবার নেপালের কাছে হারল বাংলাদেশ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।